আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বিনাসে। পবিত্র ঈদুল আজহা কাল জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ প্রায় 35,000 মুসল্লি অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। আর ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহকে ঘিরে সমন্বিত ও প্রযুক্তি নির্ভর 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত আদায়ে জাতীয় ঈদগাহে চলছে শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি। সার্বিক প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পৃথক ব্যবস্থা রাখা হয়েছে নারীদের জন্য। ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। এদিকে বৈরী আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বাড়তি প্রস্তুতি নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃষ্টিতে আপনারা দেখেছেন ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো। নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় থাকবে ব্যাপক নজরদারি। পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে ড্রোনের মাধ্যমেও। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। এদিকে পুরোপুরি প্রস্তুত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। 5টি জামাতের মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল 7টায় এবং শেষ জামাত সকাল 10:45। আমাদের ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ আগের থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আমরা আশা করছি যে সুন্দরভাবেই আমরা আগামীকাল ঈদুল আজহা উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদ সদস্যদের যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে গেল কয়েক বছর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। যারা কোরবানি দিতে পারবেন না তাদের সাথে মাংস ভাগ করে নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে শহর পরিচ্ছন্ন রাখতে কোরবানির পর বর্জ্য অপসারণের কথাও বলেছেন তিনি। ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। প্রতিবারের মতো এবারও উপমহাদেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মাঠে সুনাম ও জনশ্রুতির কারণে দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন এই ঈদগাহে। এদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সুষ্ঠুভাবে নামাজ আদায়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। রাত পোহালেই ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগমে কানায় কানায় ভরে উঠবে কিশোরগঞ্জের ঐতিহাসিক এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। 1828 সনে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে প্রায় 7 একর জমির উপর এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন ইশাখার 6ষ্ঠ বংশধর দেওয়ান হযরত খান বাহাদুর। জনশ্রুতি রয়েছে, প্রতিষ্ঠার প্রথম জামাতে প্রায় 1.25 লাখ মুসল্লি অংশগ্রহণ করায় এই মাঠের নামকরণ করা হয় শোয়ালাখি মাঠ। সময়ের বিবর্তনে লোকমুখে এই নাম পরিণত হয় শোলাকিয়া মাঠে। যত বড় জামাতে মানুষ ঈদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে
তত বেশি নেকি দান করবে। এই ঐতিহাসিক মাঠটি যেন অতি দ্রুত উন্নয়নের আওতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ঐতিহাসিক এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে 199তম ঈদের জামাত। আগাছা পরিষ্কার ও ছোট ছোট গর্তে বালু ফেলে প্রস্তুত করা হচ্ছে মাঠ। সড়ক পথে যাতায়াতের পাশাপাশি মুসল্লিদের আসা যাওয়ার জন্য রাখা হচ্ছে ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন। নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়া মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। 50টি অস্থায়ী অজুখানা, 20টি স্থায়ী টয়লেট, 20টি ইউরিনাল ব্যবস্থা থাকবে। এছাড়াও আগত মুসল্লিদের জন্য 2টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার আয়তন প্রায় 2000 লিটার। এদিকে আয়তনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 22 একর জায়গা জুড়ে বিশাল এই ঈদগাহ ময়দানের 50টি নান্দনিক গম্বুজ সমৃদ্ধ মিনার মোহিত করে লাখো মুসল্লিকে। মিনারে দিন ও রাতের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন হাজারো দর্শনার্থী। ঈদগাহ প্রস্তুত করতে দিনরাত কাজ করছেন কর্মীরা। পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজ্জভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। অজুখানার ব্যবস্থাপনা, টয়লেটের ব্যবস্থাপনা, এই জিনিসগুলো তারা করে রাখার চেষ্টা করছে আমাদের জন্য। ময়লা আবর্জনা যত আছে এগুলো পরিষ্কার করলাম। গোরে শহীদ ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সাকিব আল হাসান, RTV। ঈদ উদযাপনে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ, তাই বাস, ট্রেন ও লঞ্চে রয়েছে উপচে পড়া ভিড়। কমলাপুর থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া ট্রেনের ছিল শিডিউল বিপর্যয়। সেই সাথে বিনা টিকিটে যাত্রী ভ্রমণে ভোগান্তি চরমে বলে অভিযোগ করেন টিকিটধারীরা। এদিকে বাস টার্মিনালগুলোতেও বাড়তি ভাড়ার অভিযোগ সহ নানা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। তবে মন্ত্রী জানান, যেখানে অনিয়ম সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তি এই যেন এক রীতিমতো যুদ্ধ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের বর্তমান চিত্র এটি। কেউ ট্রেনে উঠছে ধস্তাধস্তি করে, কেউ বা জানালা দিয়ে, আবার অন্যরা ছুটছেন ছাদে করে। ট্রেন বিলম্বে ছাড়া, বিনা টিকিটের যাত্রীদের সিট দখল ও নানা বিড়ম্বনার কথা জানিয়ে যাত্রীরা অভিযোগ করেন ব্যবস্থাপনায় চরম ঘাটতি রয়েছে রেল মন্ত্রণালয়ের। 90% টিকিট ছাড়া আছে এখানে। ট্রেন তো এমনিতেই লেট, আবার জ্যামের জন্য জানালা দিয়ে অনেকগুলো মানুষরা উঠাইলাম, ব্যাগ ট্যাগ সব, তারপরে আনন্দ লাগতেছে। বিষয়টি অস্বীকার করে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, স্টেশনে টিকিটধারী যাত্রীরা দেরিতে আসায় সিট পাচ্ছে না ও ট্রেনে উঠতে পারছে না। এই মানুষগুলো যখন জানা গেছে যে এয়ারপোর্টে ওঠা যাবে না, এরা জয়দেবপুর থেকে এখন ওঠা চলেছে। এখন এগুলা নামাতে গেলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, একটা অযথা ট্রেন বিলম্ব হবে। তো তার চেয়ে আমাদের দ্রুত ট্রেনটাকে ডিসপ্যাচ করে দেওয়াই আমরা মনে করি যে ওয়াইজ। এদিকে ট্রেনের মতো রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ফুটে উঠেছে নানা অনিয়মের চিত্র। নরমালি আমি 200-250 টাকা, সর্বোচ্চ 300 টাকার মধ্যে এদের সাথে নেগোসিয়েশন করে চলে যেতাম। এখন হচ্ছে যে 700 টাকা করে বাড়া যাচ্ছে, তাও একটা কাউন্টারে শুধুমাত্র টিকিট দিচ্ছে। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, যেখানে অনিয়ম পাচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই তো একবার পরিশুদ্ধ না, সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো জেনারেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। ঈদের পর প্রতিটি আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালু করা হবেও জানিয়ে মন্ত্রী আরও জানান, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। ঈদের পরে আন্তনগর যতগুলি ট্রেন আছে সেখানে একটি কোচ আমাদের নারী যাত্রীদের জন্য নির্ধারণ করার চেষ্টা আমাদের থাকবে এবং আমরা এটা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করব। বিপুল দেব রায়, RTV, ঢাকা। ঈদ যাত্রার শেষ দিনেও বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখনও প্রায় 50 কিলোমিটারের যানজট রয়েছে। যাত্রীদের অভিযোগ, যানজট থাকলেও মহাসড়কে তৎপর দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে চন্দ্রা গাজীপুর ও চন্দ্রা নবীনগর সড়কে যান চলাচল স্বাভাবিক। অন্যদিকে বৈরী আবহাওয়ার ভেতরেও ফেরি ও লঞ্চে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের হাজারো নারী, পুরুষ ও শিশুরা। এছাড়া কোরবানির পশুবাহী গাড়ি ও যাত্রী পারাপারে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ছোট বড় 17টি ফেরি ও 20টি লঞ্চ চালু রেখেছে BIWTC। এদিকে শেষ 48 ঘন্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 9,83,39,800 টাকা। ঈদ যাত্রা নিশ্চিত করতে 31 মে পর্যন্ত মহাসড়কে নেমেছে জামালপুরের বিজিবি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকেরা।
পারতেছে ওইভাবে নিতেছে। আজকে এরা ভাড়া চাইতেছে 1000 করে, তাও ধনবাড়ি নামাই দেবো। আমরা জামালপুর যাইতে আমার ঘরে ভাড়া লাগে সর্বোচ্চ 300 টাকা, এখন চাইতেছে 1000 টাকা। গেছে বাড়িতে অনেক ভালো যানজট। পল্লী বিদ্যুৎ থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো আমার আসতে। কোরবানি নয়, শেষ পর্যন্ত অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পের ঠিকানা হলো মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। রাতে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে মহিষটি হস্তান্তর করা হয়। মহিষটিকে চিড়িয়াখানায় নিয়ে একটি শেডে রেখে খাবারের ব্যবস্থা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর আগে পশুটিকে ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতার কাছ থেকে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জননিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত প্রাণীটিকে লালন পালন ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশুক হাওলাদার। মিশুক, আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পের সব শেষ অবস্থান নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, আপনি যেমনটাই বলছিলেন যে বহুল আলোচিত যে অ্যালবিনো জাতের যে মহিষটি, সেটি কিন্তু রাত 10টা নাগাদ এই মিরপুর জাতীয় চিড়িয়াখানায় কিন্তু নিয়ে আসা হয়েছে। এখানে মূলত এই যখন পরিদর্শনে আসেন তখন কিন্তু আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু তিনি আসছিলেন এখানে পরিদর্শনে। কিন্তু তার সাথে আমরা কথা বলে যেমনটি জানিয়েছেন তিনি মূলত বলছেন যে এই যে মহিষটি আছেন অ্যালবিনো জাতের মহিষ, তিনি কিন্তু এই অ্যালবিনো মহিষটি যাতে বিলুপ্ত না হয় সেই বিলুপ্ত হাত থেকে এড়াতেই কিন্তু এই জাতীয় চিড়িয়াখানায় কিন্তু নিয়ে আসা হয়েছে। এছাড়াও আমি একটি বিষয় জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জের যে রাবেয়া অ্যাগ্রো ফার্ম আছেন, তো সেখানেই কিন্তু এই মহিষটি কিন্তু দীর্ঘদিন ধরে বেড়ে উঠছিলেন। এরপরে কেরানীগঞ্জের একজন ব্যবসায়ী কিন্তু 3,30,000 টাকায় কিন্তু এই মহিষটি কিনেছেন। পরবর্তীতে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু সেই মহিষ যিনি কিনেছেন তাকে কিন্তু 3,30,000 টাকা কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপরে কিন্তু এই অ্যালবিনো জাতের যে মহিষ ডোনাল্ড ট্রাম্প, সেটিকে কিন্তু এই মিরপুরে নিয়ে আসা হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। কিন্তু এই যে আবার ঠিক পিছনে যে সেটি দেখতে পাচ্ছেন, যে সেই সেটেই কিন্তু সেই মহিষটি রয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই, এখানের যে ভেটেরিনারি ডক্টর রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আমি ভেটেরিনারি হাসপাতাল শাখার অফিস সহকারী। আমি মহিষটি যখন আসে প্রথমেই আমরা স্বাস্থ্য পরীক্ষা নেই। স্বাস্থ্য পরীক্ষা যেমন স্প্রে নেই, যেমন জীবাণুমুক্ত করি। জীবাণুমুক্ত করার পরে আমরা মহিষটিকে ভিতরে নিয়ে আসি। ভিতরে নিয়ে আসা প্রাথমিক যে চিকিৎসাটা আমরা সেটা করি এবং প্রেশার মাপি, আমরা টেম্পারেচার মাপি নেই। সবই ঠিক আছে, মোটামুটি সুস্থ আছে। যতটুকু মোটামুটি একটু ক্ষত একটু হয়েছে নামাবার সময়, ওটুকু আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আমাদের নির্দেশনা দিয়েছেন আমাদের চিড়িয়াখানার পরিচালক মহোদয় ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার এবং কিউরেটর মহোদয় ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান। জি, যেমনটাই জানাচ্ছিলাম যে কিছুটা এই ডোনাল্ড ট্রাম্পের যে অ্যালবিনো জাতের যে মহিষটি, সেটি একটু কিছুটা ক্ষত হয়েছে। সেইগুলোর জন্য যে ভেটেরিনারি ডক্টর কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। এই ছিল আসলে মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সবশেষ। ধন্যবাদ মিশুক। এদিকে শেষ মুহূর্তে দেশের বিভিন্ন জেলার পশুর হাটগুলোতে বাড়ছে গরু ছাগলের চাহিদা। রাত পেরোলে ঈদ, তবে এখনো অনেক জায়গায় দরদাম চলছে পছন্দের পশুর। এদিকে বৃষ্টির জন্য হাটে ক্রেতাদের আনাগোনা কম বলছেন বিক্রেতারা। এবার বেশিরভাগ পশুগুলোকে দেশীয়ভাবে লালন পালন করায় খামারিরা হাঁকাচ্ছেন বাড়তি দাম। অন্যদিকে বাড়তি দাম দেখে ছোট ও মাঝারি আকারের গরুর দিকেই ঝুঁকছেন ক্রেতারা। তবে মানিকগঞ্জের দৌলতপুরের হাটে চলছে খাস কালেকশন। প্রশাসনের লোক না থাকায় স্থানীয় একটি চক্র গরু প্রতি হাসিল তুলছেন 1000 টাকা। এতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আলমগীর শেখ। আলমগীর, শেষ মুহূর্তের বেচা বিক্রি
ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেই সাথে ডেটল সুরক্ষিত কোরবানির হাট কার্যক্রমের আওতায় হাটে কি ধরনের স্বাস্থ্য সুরক্ষা এবং সেবামূলক ব্যবস্থা রাখা হয়েছে সব মিলিয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন কি রাত পোহালেই মুসলিমদের সবচেয়ে বড় বা অন্যতম বড় একটি ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে এবং সে উপলক্ষে আমরা বলা যায় যে খুবই অল্প সময় আছে ঈদের, অর্থাৎ এই রাতটুকু যতটুকু সময় এটুকু পোহালেই ঈদ পালিত হবে এবং সেজন্যই এখানে আমরা গাবতলী হাটে যেটি দেখেছি যে ক্রেতারা আছেন, তবে বিক্রেতারা যেটি অভিযোগ করছেন তুলনামূলক বা যে পরিমাণ গরু আছে সেই পরিমাণ এখানে গ্রাহক নেই। এর কারণ হিসেবে তারা দায়ী করছেন যে বৈরী আবহাওয়া, অর্থাৎ এই প্রচণ্ড বৃষ্টির কারণে অনেক ক্রেতা আসছেন না এবং একই সাথে তারা যেটি বলছেন যে ক্রেতারা আসার পরেও অনেকে দাম কম বলছে, যে কারণে আসলে তারা অনেক বিক্রি হচ্ছে না বলা চলে। এবং অপরদিকে আমরা এখানে আসার পরে বিক্রেতাদের সাথে যেটি কথা বলেছি এবং বিক্রেতারাও যেটি বলছেন যে ক্রেতারাই দাম কম বলছেন, যে কারণে আসলে বিক্রি হচ্ছে না। আমরা অনেক ক্রেতা যারা আছেন বা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন তাদের গ্রামে যে গরুর দামগুলো ছিল তার অর্ধেক এখানে ক্রেতারা বলছেন না। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি গরু বিক্রেতা? গরুর যে দাম মানে ক্রেতারা কেমন বলছেন বা কেমন? অর্ধেক দাম বলছেন ক্রেতারা গরুর দাম। আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন? 9টা নিয়ে আসছিলাম। বিক্রি করতে পারছেন কয়টা? বিক্রি করছি একটা আছে শুধু। ওই 8টা যেটা বিক্রি করছেন আপনার চাহিদা ছিল? যেমনটি দেখলেন যে এখানে আমরা একজন বিক্রেতার সাথে কথা বললাম, তিনি আমাদেরকে যেটি জানালেন যে তাদের যে চাহিদা ছিল বা গরুর দামের সেই চাহিদা মতো আসলে তারা এখানে দাম বিক্রি করতে পারছেন না। সব মিলিয়ে গরুর হাটের উপস্থিতিও ক্রেতাদের উপস্থিতিও আমরা দেখেছি যে তুলনামূলক খুবই কম। ধন্যবাদ আপনাকে। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। বুকের ধনকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা মা। নিহত শিশুদের স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনায় এই ঘটনার জন্য দায়ী। ঘটনা তদন্তে কমিটি করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঈদুল আজহার আগের দিন যখন প্রতিটি ঘরে ঘরে আনন্দের জোয়ার থাকে, ঠিক তখন প্রিয় সন্তানের নিথর দেহ বুকে নিয়ে গোরস্থানের পথে এই হতবাগা পিতা। দুদিন আগে জন্ম নেয়া একমাত্র সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ আর এক মা। স্বজনদের গগন বিদারী চিৎকারে ভারী হাসপাতালের পরিবেশ। সবাই এসেছিলেন ফুটফুটে সন্তানকে সুস্থ করে বাড়ি নিতে, কিন্তু এমন মৃত্যু তাদের কল্পনাতেও ছিল না। বাচ্চাকে অন্যান্য বিদায় করে দিচ্ছে, এই তো হেরা ঘুম করছে। আমি আর কি ঘুম ভাই, আমার আর কথা আসে না, আমার আর কথা আসে না। নার্স ছিল, রাত্রে কোনো চিকিৎসক পাই নাই। কেউ বলছে 13 জন, কিন্তু নির্দিষ্ট সময় 12 জন। আমার 11 জন, পরে আরেকজন গেছে, 12 জনের মতো মারা গেছে। বুকের ধনকে হারিয়ে পাগল প্রায় মা বাবা। কত সাধনার পর কোলজুড়ে আসা সন্তান পৃথিবীর আলো ঠিকমতো দেখার আগেই অন্ধকার কবরের বাসিন্দা হওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ। স্বজনদের অভিযোগ, রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের এনআইসিইউতে থাকা সব শিশুই মারা গেছে। এসির গ্যাস লিকেজ থেকে এ অবস্থা তৈরি হয়েছে দাবি তাদের। ঘটনার পর ওয়ার্ডে পুরুষদের প্রবেশ বন্ধ করে দেয় নিরাপত্তা কর্মীরা। এরপর একে একে বের করে লাশগুলো। ঘটনার পর লাপাত্তা হয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় 6 ঘন্টার পর এসে নিজেদের পক্ষে সাফাই গাইলেন তারা। আমাদের নিউনেটাল আইসিইউ যে ডাক্তাররা আছে তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপরে সেই বাচ্চাগুলোকেও বাঁচানো যায়। শিশুদের মৃত্যুর কারণ উদ্ঘাটনে হাসপাতাল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন টিম। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কাউকে ছাড় না দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমাদের সিআইডি টিম চলে এসছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে। আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনা তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার
কঠোর ব্যবস্থা নেবে। শিশুদের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। খুবই দুঃখের সাথে বলি, তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করব। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দিব। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। শিশুরা মারা যাচ্ছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা কেন হলো, সেটা আগে থেকে কেন পদক্ষেপ গ্রহণ করা হলো না? এই ক্ষেত্রে আইনি যদি কোনো বিষয় থাকে, সেই আইনি পদক্ষেপ নিঃসন্দেহে বর্তমান সরকার সেটা গ্রহণ করবে। চিকিৎসার নামে এমন মৃত্যু ফাঁদ কবে বন্ধ হবে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে একদিন আগেই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে উৎসবের আমেজে মেতে উঠেছেন এসব এলাকার লাখো মানুষ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।